হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি বাংলায় নতুন রিলিজ হওয়া ইন্দু সিজন 3 মুভিটিকে। সিজনের শুরুতেই আমরা সিজন 2 এর এন্ডিং দেখতে পাই, যেখানে বাড়ির উঠোনে চারুর লাশ পড়েছিল। ফ্যামিলির সমস্ত লোক চারুর লাশ দেখে অবাক হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ অফিসাররা চলে আসে। শ্রীজাতির বড় মা তাদেরকে বলতে লাগে, যখন আমি রান্নাঘরে ছিলাম তখন উঠোনে কিছু আওয়াজ আসতে লাগে। বাইরে এসে তখন দেখি মেয়েটির লাশ পড়ে রয়েছে। অনেকদিন আগে আমি এই মেয়েটিকে দেখেছিলাম, যখন এই মেয়েটি লাবণীর সাথে দেখা করতে আসতো। ইন্সপেক্টর তখন জানায় লাবণী তো এখন আর বেঁচে নেই, তাহলে এখন সে কারোর সাথে দেখা করতে এসেছিল। সুজাতা তাকে জিজ্ঞেস করতে লাগে, এই চারু হয়তো তোমার সাথে দেখা করতে এসেছিল, কারণ এই বাড়িতে এই মেয়েটিকে কেউ জানতো না। এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে দিই, এই মৃত চারু সুজাত এবং মৃত ভাইয়ের এমপ্লয়ি ছিল। ইন্সপেক্টর সুজাতাকে বলতে লাগে, সুজাতা তোমাকে আমার সাথে পুলিশ স্টেশন আসতে হবে। তখন ইন্দু বলতে থাকে যে ইন্সপেক্টর সাহেব, যখন চারু মরে গিয়েছিল তখন সুজাত আমার সাথেই ছিল। তখন ইন্সপেক্টর তাদেরকে জানায়, আমি শুধু ছানবিন করার জন্য তাকে থানায় নিয়ে যাচ্ছি, কারণ এই পুরো বাড়িতে চারু শুধু তাকেই জানতো। ইন্দু বলতে থাকে, আমি শুনেছিলাম কাকা এই মেয়েটিকে আমাদের বাড়ির বাইরে দেখেছিল। যদি সুজাতর এই মেয়েটিকে মারতে হতো তাহলে তার বাড়িতে তাকে মেরে ফেলতো, আমাদের বাড়িতে নিয়ে এসে মারার কি দরকার ছিল। ইন্সপেক্টর এবং তার পরিবারের লোকেরা সুজাতর বড় বাবার কাছে গিয়ে এই কথাই জিজ্ঞাসা করতে লাগে, তুমি চারু নামের একটি মেয়েকে বাড়ির বাইরে দেখেছিলে না, এখন সে মরে পড়ে রয়েছে। এটা শোনার পর সুজাতর কাকা অনেক বেশি অবাক হয়ে যায় যে এই বাড়িতে আরো একটা মৃত্যু হয়ে গেছে। হে ভগবান, এই বাড়িতে হচ্ছে এটা কি? হ্যাঁ, ওই মেয়েটা আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল। ইন্সপেক্টর বলতে থাকে, আপনি শুধু আমাদেরকে এটাই বলুন এই মেয়েটি সুজাতার সাথে দেখা করতে এসেছিল কিনা, কারণ আমাদের নজরে এই সুজাতই রয়েছে। সুজাতার বড় বাবা বলতে লাগলো, না না, সুজাত এমনটা করতে পারে না, সে তো কাউকেই মারতে পারতো না, তাকে পুলিশ স্টেশনে নিয়ে যেও না। এবার তাকে ওভার রিয়েক্ট করতে দেখ সুজাত পুলিশ ইন্সপেক্টরকে বলে, আমি আপনার সাথে থানায় যেতে রাজি রয়েছি। তার কিছুক্ষণের পর সুজাত ইন্দুকে এসে বলতে লাগে, আমি তোমাকে এই বাড়ির গোয়েন্দা বানিয়েছিলাম, এখন তুমিই আমাকে বাঁচাতে পারবে। সুজাত চলে যাওয়ার পর মীর ইন্দুকে এসে বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম আমাদের দুজনকে একটা টিম হয়ে যাওয়া উচিত, কারণ এই বাড়িতেই আমরা দুজনেই শুধু বাইরের লোক, কিন্তু আপনি তো মানা করে দিয়েছেন। আপনাকে আরো একটা কথা বলবো, এই বাড়িতে দুটো কাহিনী রয়েছে, যেখানে দুটো কাহিনী এক জায়গাতে গিয়ে মিলিত হয়, সেখানে এই সমস্ত কাহিনীর মূল রয়েছে। কিন্তু বলতে লাগে, তোমার কিছু কথাই আমি বুঝতে পারলাম না। মীর বলতে লাগে, তুমি যতই কম বুঝবে সেটাই তোমার জন্য ভালো হবে, কারণ এমনিতেও তুমি আমার টিমে নেই। তখনই খুশির মেয়ে বুলবুলি তাকে এসে বলতে লাগে, মা পাগলের মতো করতে লেগে তোমাকে মনে করছে, তুমি তাড়াতাড়ি করে চলো আমার সাথে। ইন্দু চলে যাওয়ার পর মীর বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে তুমি অনেক গভীর রাত পর্যন্ত জেগে রয়েছো, তোমার চোখের ধারে ডার্ক সার্কেলস হয়ে গিয়েছে। বুলবুল বলতে লাগে, সারা রাত্রে আমি মায়ের জন্য জেগে থাকি, যাতে মায়ের কাছে কোনো শয়তান লোক না আসতে পারে। মীর বলতে লাগে, কখনো কখনো ভালো মেয়ে ভালো হয় না, এভাবে বাজে ছেলেরা বাজে হয় না। অন্যদিকে ইন্দু খুশির কাছে এসে তাকে সামলাতে থাকে। খুশি এটা জানতে পেরে গেছে যে সুজাতকে পুলিশের লোকেরা এসে তুলে নিয়ে গিয়েছে। ইন্দু তাকে বলতে থাকে, ভালো মেয়ে তুমি সুজাতকে ফেরত নিয়ে আসো, সুজাত একজন ভালো ছেলে ছিল। ইন্দু তাকে অনেক ভালোভাবে সামলাতে থাকে যে আমি সুজাতকে ফেরত নিয়ে আসবো। অন্যদিকে পুলিশ স্টেশনে সুজাতকে পুলিশরা জিজ্ঞেস করছিল, চারুর মরার কারণে তোমার কি কি ফায়দা হতে পারে। সুজাত বলতে লাগে, যার ফায়দা হতো সে তো আর এই দুনিয়াতেই নেই, মানে আমার ভাই সৌগত, আমার কি ফায়দা হতে পারে চারুর মরাতে। ইন্সপেক্টর আরো জিজ্ঞেস করতে থাকে, তোমার আর সেই চারুর কি চক্কর চলছিল। সুজাত বলতে লাগে, আমি না আমার ভাই কেউই চারুকে ভালোবাসতো না। হ্যাঁ, চারু আমার ভাইকে পছন্দ করতো, কিন্তু চারুর আগে তো আমার ভাই মারা গিয়েছে, যার উপর দোষ পড়তে লাগতো সে তো আগেই মারা গিয়েছে, এবার বেঁচে রয়েছে শুধু আমি। আপনার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আপনি আমাকে জেলে ভরতে পারেন। এবং হার মেনে সে বলতে লাগে, আমি চারুকে মেরে ফেলেছি। এরপর সকাল হওয়ার পর ইন্দু শাশুড়ি মা খুশির মা বাবাকে অনেক বেশি বকাঝকা করা শুরু করে দেয় যে আমি আপনাদেরকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম আর আপনারাই আমার বাড়িটিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন, আপনাদের কারণেই আজকে আমার ছেলে জেলে রয়েছে। কালকে আপনারা আমাদের বাড়ির মেন দরজা না বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে সেই চারু নামের মেয়েটি আমাদের বাড়িতে ঢুকে মরে গিয়েছে। আপনারাই হয়তো চারুকে মেরে ফেলেছেন, তাই এক মুহূর্তের জন্য আপনারা আমাদের বাড়িতে থাকবেন না, বেরিয়ে যাও এখান থেকে, আপনাদের পাগল মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। খুশির মা বাবা ইন্দু শাশুড়ির পায়ে পড়তে শুরু করে দেয় যে আমাদেরকে ঘর থেকে বের করো না, আমরা কোথায় যেতে পারি। তখন ইন্দু এসে তাকে বলতে লাগে, বড় বাবা এরকম লোকের পায়ে পড়ো না। তখন ইন্দু শাশুড়ি মা বলতে লাগে, বাবা তুমিও আমার বিরুদ্ধে হয়ে গিয়েছো, প্রথমে তো তোমাকে ঘর থেকে বের করা উচিত, তোমার স্বামী তো মরে গিয়েছে না, তাহলে তুমি এখনো কেন এখানে রয়েছো, তুমিও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তখন মীরও বলতে লাগে, তুমি কেন সবাইকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ। ইন্দু শাশুড়ি মা এই মীরকেও বকাঝকা শুরু করে দেয়, তুমিও যাও হারানোর পর দিনের পর দিন এরকম শাশুড়ি বাড়িতে এসে পড়ে খাওয়া দাওয়া করছো, তুমিও তোমার বউ বাচ্চার সাথে এখান থেকে বেরিয়ে যাও। আমি সব জানি তোমাদের প্ল্যান, তোমরা আমাদের দোকান এবং প্রপার্টি গুলোকে ছিনিয়ে নেওয়ার ধান্দায় রয়েছো। পুষি জিজ্ঞেস করতে লাগে, মা আমরা কোথায় যেতে পারি। পুষির মা বলতে লাগে, আমি এসব ব্যাপারে কিছু জানি না, তুমি তোমার স্বামীর সাথে এখান থেকে বেরিয়ে যাও, এই বাড়িতে কেউ থাকবে না।
আমি আর শুধু কামভাই থাকবে সেখানে। সেই সময় ইন্দুর শাশুড়ি মা ইন্দুর মাকে ফোন করে জানায়, আপনি ফটাফট করে আমাদের বাড়িতে এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। এবার আপনার মেয়ে আমাদের বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবে না। কিন্তু ইন্দু তার শাশুড়ি মার কাছে এসে জানাতে থাকে, মা আমাকে বিকেল পর্যন্ত সময় দাও, আমি সুজাতাকে মুক্তি দিয়ে দেবো। আপনার কাছে যে লয়ারের নাম্বার রয়েছে সেটা আমাকে দাও। কিন্তু প্রথমে তো ইন্দুর শাশুড়ি মা এটার জন্য রাজি হলো না, কিন্তু তার ছেলেকে বাইরে বের করানোর জন্য ইন্দুকে বলতে থাকে, তোমার কাছে শুধু বিকেল পর্যন্ত টাইম আছে, আর হ্যাঁ সুজাতা যখন বাইরে বেরোবে তার থেকে তুমি দূরেই থাকবে। তারপর ইন্দু লয়ারের সাথে পুলিশ স্টেশনে আসে এবং সুজাতাকে মুক্তি দেওয়ার কথা বলতে লাগে যে সুজাতার উপর আমরা কোনো এভিডেন্স পাইনি, কিন্তু সুজাতা নিজে থেকেই কবুল করে নিয়েছে যে সে চারুকে মেরে ফেলেছে। ভালো হয়েছে আমি সুজাতার স্টেটমেন্ট রেকর্ড করে নিই। এরপর লয়ার কেসটাকে ঘোরানোর জন্য ডাক্তারের সার্টিফিকেট দেখাতে লাগে যেখানে সুজাতা একটু মেন্টালি ডিস্টার্ব রয়েছে। কিন্তু যখন সুজাতাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসছিল তখন সুজাতা তাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? তখন ইন্দু জানায়, তুমি অন্যের দোষ নিজের উপর কেন টেনে নিয়েছো? তখন সে জানায়, পুলিশ অফিসাররা কোনো না কোনো সময় আমার উপর একটি সবুত পেয়েই যাবে, হয়তো তার জোরেই আমাকে সে কখনো কখনো গ্রেফতার করে নেবে, তখন আমাকে কিভাবে বাঁচাবে? সুজাতা তখন বাড়িতে ঢোকে তখন তার মা মন্দিরে ছিল, নিজেদের বাড়ির মন্দিরে। সুজাতাকে বাইরে দেখে সে অনেক বেশি খুশি হতে লাগে এবং ইন্দুকে এসে জানায়, তোমার টাইম শেষ হয়ে গিয়েছে, তোমাকে বলেছিলাম না তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে। তারপর ইন্দু সেই পূজার মন্দিরে ঢুকে পূজা পাঠ করতে থাকে। তখন সেখানে সে একটি বইয়ের মধ্যে ছোট নোট দেখতে পায়, যে নোটের মধ্যে লেখা ছিল সে যদি সবাইকে বাঁচাতে চায় তাহলে আজকে রাতে টেরেসে আসো। ইন্দু ভাবতে লাগে, আমার আগে তো শাশুড়ি মা এই ঘরে ছিল, তাহলে হয়তো এই নোটটি আমার শাশুড়ি মায়ের জন্য। তারপর সুজাতা এটা জানতে পারে তার মা ঘরের সমস্ত লোকেদেরকে বাইরে যেতে বলেছে। সুজাতা তার মায়ের সাথে এই কারণে ঝগড়া করতে লাগে, মা যদি সমস্ত লোকেদেরকে ঘর থেকে তাড়িয়ে দেবে তাহলে একা তুমি কি করবে? তখন তার মা তাকে জানাতে লাগে, আমরা বাড়িতে সাপ পালছি, তাদেরকে যদি এখনই বাড়ি থেকে না বের করি তাহলে তারা আমাদের বাড়ির উপর দখল করে নেবে। সুজাতা বলতে লাগে, মা তুমি দাদু দিদার কথা ভাবো, ওরা খুশি দিদিকে নিয়ে কোথায় যাবে? আর এভাবে খুশিও কি হবে, সেই বা কোথায় যাবে? তখন সেখান থেকে যাওয়ার সময় ইন্দু এর কথা শুনে নেয় কিন্তু কিছুই বলে না। তখন ইন্দু খুশির কাছে এসে মীরের কথা জিজ্ঞাসা করতে লাগে, মীর দাদা কোথায় রয়েছে? খুশি তখন জিজ্ঞাসা করে, তোমার মীরের সাথে কি দরকার? ইন্দু তখন বলে, আমার ল্যাপটপের কিছু দরকার রয়েছে, যখন আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম তখন সেই ল্যাপটপটিও খারাপ হয়ে গিয়েছিল। ইন্দু জিজ্ঞাসা করতে লাগে, বাড়িতে আর কার কাছে ল্যাপটপ রয়েছে? সেই সময় খুশি তার কাপড় প্যাক করছিল। তখন রাগের মাথায় সে ইন্দুকে বলে, আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে আর তুমি এখনো ডিটেকটিভ খেলছো, মা তো তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ইন্দু তখন বলতে থাকে, আসলে ছোট থেকেই আমার অভ্যাস ছিল, যখনই কেউ কিছুর উত্তর পেত না তখনই তার উত্তর খোঁজার জন্য আমি লেগে পড়তাম। আর এমনিতেও তুমি এখন কোথায় যাবে? খুশি বলতে লাগে, আমি কোথায় বার যাব? যদি আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগি তাহলে হয়তো আমার মায়ের মন গলে আমাকে আটকাতে লাগবে, আর হয়তো ভাইয়েরও একটা ল্যাপটপ রয়েছে। এটা শোনার পর ইন্দু অনেক শকড হয়ে যায়, কারণ ইন্দু এই ল্যাপটপের ব্যাপারে জানতোই না। ইন্দু ফটাফট করে তার ঘরে এসে ল্যাপটপটি খুঁজতে লাগে। তখন সুজাতা ইন্দুর কাছে এসে জিজ্ঞাসা করতে লাগে, বৌদি কি খুঁজছো? ইন্দু বলতে লাগে, আমি এখনো জানি না তোমার দাদার ল্যাপটপ কোথায় রয়েছে, আমার ল্যাপটপে কিছু কাজ ছিল, তোমারও একটা ল্যাপটপ ছিল না, তুমি ডিটেকটিভটার মতো সমস্ত রাজ বের করে নেবে। সুজাতার কথায় ইন্দু আরো জানতে পারে যে খুশির কাছেও একটি ল্যাপটপ রয়েছে। তারপর ইন্দু সুজাতাকে সে নোটটি দেখাতে লাগে যেটাকে সে মন্দিরে পেয়েছিল এবং জানায়, এই নোটটি তোমার মায়ের জন্য ছিল, কিন্তু ভুল ভবিষ্যতে এটি আমি পেয়ে গিয়েছি, এবার আমি তো এখান থেকে চলে যাচ্ছি, তাই তুমি তোমার মাকে সামলাও। সেই সময় সেখানে গৌর কাকা অর্থাৎ বাড়ির কাজের লোক খুশির মা বাবার কাছে এসে পৌঁছায় এবং তাদের কাপড় চাপড় গোছাতে সাহায্য করে। গৌর কাকার আওয়াজ শুনে ইন্দু ফটাফট তার কাছে চলে আসে এবং গৌর কাকাকে আটকাতে লাগে যে কাকা কাকি এখান থেকে কোথাও যাবে না, আমি মায়ের সাথে কথা বলে নেবো, প্লিজ তুমি এখান থেকে যাও। তারপর কিছুক্ষণের পর ইন্দুর মা তাকে নিতে আসে। ইন্দু বলে, মা তুমি 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। এভাবে ইন্দু তার শাশুড়ি মার কাছে গিয়ে বলে নোট দেখাতে লাগে এবং তাকে জানায়, কেউ আপনাকে মাঝরাতে ট্রেসে রেখেছে, এটাতে এটাই লেখা আছে, আপনি যদি সবাইকে বাঁচাতে চান তাহলে মাঝরাতে ট্রেসের উপর আসো। এটা দেখার পর সুজাতার মা অনেক বেশি অবাক হয়ে যায়। সুজাতার মা তো ইন্দুর উপরে সন্দেহ করা শুরু করে দেয় যে তুমি হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এটা দেখাচ্ছ। ইন্দু বলে, আমার যদি ভয় দেখানো হতো তাহলে আমি আমাকে ভয় দেখিয়ে দিতাম, আর এমনিতেও এই প্রবলেমটি এখন আপনার, আমি তো চলে যাচ্ছি। ইন্দু শাশুড়ি মা মনে করতে লাগলো এবার কি সমস্যা আসতে চলেছে। সেই সময় সুন্দরী ইন্দুর মায়ের মাথা টিপে দিতে লাগছিল। ইন্দু এই তেলের বোতল দেখার পর সুন্দরীকে জিজ্ঞেস করতে লাগে, আমি এই তেলটি খুশির ঘরে দেখেছিলাম। সুন্দরী বলতে লাগে, এই তেল তো সবাই ব্যবহার করে, বড় বাবা তো এই তেলটিকে বিক্রি করে। তারপর ইন্দু এবং তার মা সেখান থেকে চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ পর গৌর কাকা সুজাতার মায়ের কাছে এসে পৌঁছায় এবং তাকে ঘুম থেকে জাগাতে লাগলো, কারণ তাকে জানিয়েছিল ঠিক 12টার সময় আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দেবে, কারণ আমাকে টেরেসের উপর যেতে হবে। সে মাঝরাতে তার বাড়ির টেরেসের উপর যেতে লাগে। অবাক করা বিষয় হলো তার পিছনে গৌর কাকাও যেতে লাগলো। আর আরো অবাক করা বিষয় হচ্ছে তার পিছনে সুজাতা এবং ইন্দুও ছিল, কারণ ইন্দু বাড়ি থেকে চলে যাওয়ার নাটক করেছিল কিন্তু সে যায়নি। এবং তারা গৌর কাকাকে জিজ্ঞেস করতে
লাগে আপনি এখানে কি করছেন? টেনিসে আসা সুজাতার মা নয়, আসলে সুন্দরী ছিল। গরু কাকা বলতে লাগে মা তো অনেক বেশি গভীর ঘুমে ছিল, উনি আমাকে বলে যে তুমি আমার বদলে টেরিসে যাও এবং গিয়ে দেখো আমাকে কে ডেকেছিল। সুন্দরীকে ইন্দুর পাঠিয়েছিল। সেই সময় খুশি অনেক জোরে চিল্লানোর কারণে সমস্ত লোক খুশির মায়ের ঘরে যায়। সেখানে গিয়ে দেখা যায় যে ইন্দুর শাশুড়ি মায়ের মুখে অনেক বেশি তেল ছিল। পরিবারের লোকেরা খুব তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ওখানে ডক্টর বাইরে এসে জানাতে লাগে তার পেটে অনেক বেশি তেল ছিল এবং সেই তেলের মধ্যে বিষও ছিল। আমরা সমস্ত তেলটিকে বের করে ফেলেছি, জ্ঞান ফেরার পরেই আমরা সবকিছু বলতে পারবো। ইন্দু খুশির কাছে এসে জিজ্ঞাসা করতে লাগে তুমি সেই সময় তোমার মায়ের কাছে কেন গিয়েছিলে? খুশি বলতে লাগে আমার মাথা ব্যথা করছিল, সেই জন্য আমি তেল নেওয়ার জন্য গিয়েছিলাম। ইন্দু বলতে লাগে সেই নোটটি হয়তো তুমি তোমার মায়ের জন্য রেখেছিলে, নিজের মাকে ধমকানোর জন্য। তারপর 12টা বাজার পর তুমি তোমার মাকে চেক করার জন্য গিয়েছিলে যে তোমার মা টেরেসের উপর গিয়েছিল কিনা। ভালো হয়েছে তুমি তোমার মায়ের রুমের কাছে গিয়েছিলে, তাহলে তো আমরা তোমার মায়ের ব্যাপারে জানতে পেরেছি। আমি জানি কোনো মেয়ে তার মাকে মারতে চাইতো না। খুশি তখন সত্যিটা বলে ফেলে এবং বলে হ্যাঁ আমি সেই নোটটি লিখেছিলাম আমার মাকে ভয় দেখানোর জন্য, কারণ সে সমস্ত ঘরের লোকেদেরকে বাইরে বের করতে চেয়েছিল। যদি আমার মা একা থাকে তাহলে তার বিপদ হতে পারে, কিন্তু আমি ভাবিনি আমার মায়ের সাথে এরকম হতে পারে। তারপর পুরো পরিবারের লোকেরা বাইরে চলে আসে। সুজাতা গরু কাকাকে বলতে লাগে বড় মায়ের সমস্ত জিনিসপত্র তার ঘরে রেখে দাও, এই ঘর থেকে কেউ বাইরে যাবে না। তখনই ইন্দু গরু কাকাকে জিজ্ঞাসা করতে লাগে তখন সেখানে তেলের শিশি কটা ছিল। তখন গরু কাকা বলে সেটাতে একটা বড় কেস ছিল এবং সেটাও সিল করা ছিল এবং গরু কাকা সেই কেসটিকে ইন্দুর সামনে নিয়ে আসে, কিন্তু এই কেসটি ওপেন হয়ে গিয়েছিল এবং তার মধ্যে থেকে 3টি বোতল মিসিং ছিল। ইন্দু তখন সুন্দরীকে ডেকে জিজ্ঞাসা করে মা এই তেলটিকে কবে থেকে ব্যবহার করছে? সুন্দরী বলতে থাকে অনেক দিন থেকে। আমি যখন মায়ের মাথায় মালিশ করি মা তখন ভালোভাবে ঘুমিয়ে পড়ে। আমিও একবার সেই তেলটিকে মাথায় লাগিয়েছিলাম, অনেক বেশি ঘুম পেয়েছিল আমার, মনে হয়েছিল কোনো নেশা হয়ে গিয়েছে। কিন্তু ভাবতে লাগে এই তেল খেয়ে কি থোড়ি না কেউ মরতে পারে, আর না তো এই তেলের মধ্যে কেউ বিষ মিশিয়েছে। তারপর ইন্দু এই কথাটা সুজাতার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগে যে চারুর ডেড বডি পাওয়ার আগে তুমি আমার কাছে এসে একটা কথা জিজ্ঞাসা করেছিলে যে তুমি বিয়েতে ইচ্ছা করে আমার বোনের বর অঞ্জনকে ডেকেছিলে কারণ তুমি তোমার ভাইকে পানিশ করতে চেয়েছিলে। কেন তুমি তোমার ভাইকে সাজা দিতে চেয়েছিলে? সুজাতা বলতে লাগে সৌগত এবং লাবণী ধাতুরার পয়জনের জন্য মারা গিয়েছে, কিন্তু বৌদি আমি প্রত্যেকদিন মরছি। যখন মাথার মধ্যে সন্দেহ ঢোকে তখন মানুষ প্রত্যেকদিন মরতে লাগে। পোস্টমর্টম রিপোর্টেও জানা যায় না। তখন ইন্সপেক্টর তাদের বাড়িতে আসে এবং সুজাতাকে ডেকে জিজ্ঞাসা করতে লাগে যে জানি না তোমার বাড়ির কেসটি কেমন। পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে চারু ও ধাতুরা পয়জনের জন্য মারা গিয়েছে। জানি না এই বিষয়ের সাথে তোমার বাড়ির কি লেনাদেনা রয়েছে। সমস্ত বাড়ির লোকেরা সেই পয়জনের জন্য মারা যাচ্ছে। পুলিশ অফিসার তাকে আরো জানায় মায়ের পেটের মধ্যে যে পয়জন পাওয়া গেছে তার মধ্যেও ধাতুরার পয়জন ছিল। তারপর পুলিশওয়ালা সুজাতার বড় মায়ের ঘরে আসে এবং সেই সমস্ত বোতলগুলোকে ফ্রিজ করে দেয়। যাওয়ার আগে খুশির বাবাকে ওয়ার্ন করতে লাগে যদি এই বোতলগুলোর মধ্যে পয়জন ভরা থাকে তাহলে আমি তোমাকে গ্রেফতার করব। তারপর ইন্দু মৌকা দেখে সুজাতার ঘরে এসে ল্যাপটপ চালায়, কিন্তু সেটাতে পাসওয়ার্ড থাকে। তখন সেখানে সে একটি হার্ড ডিস্ক দেখতে পায়। তারপর সে সেই হার্ড ডিস্কটিকে নিয়ে একটি নেট সেন্টারে যায় খোঁজ করার জন্য, যাতে এর মধ্যে কি রয়েছে জানার জন্য। সেখানে সে জানতে পারে সমস্ত ডাটা হ্যারাস হয়ে গিয়েছে। পরে ইন্দু কোনো সার্ভিস সেন্টারে গিয়ে এই হার্ড ডিস্ক দিয়ে বলতে লাগে এর সমস্ত ডাটা আমার রিস্টোর চাই। পরে ইন্দু মেয়ের কাছে আসে সেই কথা জিজ্ঞাসা করে যে যেই দিন খুশি দিদি নিচে পড়ে গিয়েছিল সেই রাতে তুমিও সেখানে ছিলে না? আমি আপনার ছায়া দেখেছিলাম এবং লিভিং রুমে অন্য একজনের রক্ত ছিল এবং আপনি ভালো করে জানেন সেই রক্তটি কার ছিল। মীর বলতে থাকে সেই রক্তটি কার আমি জানি না। ইন্দু বলতে লাগে আপনি সবকিছুই জানেন, আমি আপনার জবাবের অপেক্ষা করব। সুন্দরী একটা স্ক্রিপ্ট নিয়ে ইন্দুর কাছে আসে। সেখানে লেখা ছিল তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে টেনিসে চলে আসবে। অবাক করা বিষয় হচ্ছে এই স্ক্রিপ্ট কি বাড়ির সবাই পেয়েছে, এমনকি ইন্দুও। সকাল হওয়ার পর সুজাতা ইন্দুর কাছে এসে জিজ্ঞাসা করতে লাগে বৌদি তুমি কি কোনো নোট পেয়েছো, এবং সেই নোটটি দেখাতে লাগে। সুজাতা বলতে লাগে এই নোটটি বাড়ির সবাই পেয়েছে, কেউ একজন আমাদের বাড়ির সমস্ত লোকেদেরকে রাত্রি 12টার সময় টেনিসে ডেকেছে, কে হতে পারে? তারপর ইন্দু লাবণীর হোস্টেলে যায়। সেখানে মহিলাটি ইন্দুকে বলতে লাগে যখন থেকে লাবণী এই ঘরে মরেছে তারপর থেকে এখানে কেউ থাকতে আসছে না। ইন্দু জিজ্ঞাসা করতে লাগে যেই রাত্রে লাবণী এখানে মরেছিল সেই রাতে তার সাথে দেখা করার জন্য কেউ এসেছিল কিনা। মহিলাটি তখন তাকে জানায় সেই রাত্রে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু লাবণীর রুমের সামনে মানুষী নামের একটি মেয়ে থাকতো, সে মাঝরাত পর্যন্ত পড়তে থাকতো, হয়তো সে কিছু জানে। সেই ঘরে কিছু ইনপুটস দেখে, চুপচাপ সেগুলোকে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। অন্যদিকে সুজাতা খুশির মা বাবার কাছে এসে পৌঁছায় এবং বলতে লাগে ইন্সপেক্টর সাহেব আমাকে ফোন করেছিল এবং বলতে লাগে সে বোতলের মধ্যে বিষ নেই। তারপর খুশির মা বাবা তাকে সেই নোটটি দেখাতে লাগে, যে নোটটি ইন্দু, সুন্দরী এবং আমার কাছেও রয়েছে। সুজাতা তাদের দুজনকে হৌসলা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইন্দু লাবণীর বাবার সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে লাগে আপনি কি জানতেন লাবণী প্রেগনেন্ট ছিল? লাবণীর বাবা বলতে লাগে আমার মেয়েকে তারা যখন ঘর থেকে বের করেছিল তখন বলেছিল আপনার মেয়ের
অ্যাফেয়ার চলছে। ইন্দু লাবণীর বাবাকে একটি ডিসচার্জ নোট দেখাচ্ছিল যে সুজাত আগে থেকে জানতো লাবণী প্রেগনেন্ট ছিল এবং সে আগে থেকে জানতো তার বাচ্চার বাপ সুজাত ছিল না। লাবণীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও সুজাত লাবণীর কেয়ার করতো, তাকে হোস্টেলে জয়েন করেছিল এবং তার খরচ ওঠাতো। আপনার কি মনে হয় সেই বাচ্চাটি কার? কিন্তু লাবণীর বাবা তার জবাব দিল না। ইন্দুকে বলতে লাগে তুমি এখন এখান থেকে চলে যাও। এই রাত্রেই ইন্দু আবার লাবণীর হোস্টেলে যায় সেই মানসির সাথে দেখা করার জন্য এবং তাকে জিজ্ঞেস করে সেই রাতে তুমি কিছু দেখেছিলে কিনা। মেয়েটি বলতে লাগে যখন সে পড়া করছিল ঠিক তখনই 11টার সময় চারু নামের একটি মেয়ে লাবণীর কাছে এসেছিল। তাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল। যখন চারু সেখান থেকে চলে যেতে লাগছিল তখন সিঁড়ির কাছে কাউকে দেখে সে অন্য একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরে কি হয়েছিল সেটা আমি আর জানি না, কারণ তারপরে আমি পড়াতে অনেক মন দিয়ে দিয়েছিলাম। ইন্দু অনেক অবাক হয়ে যায় কারণ লাবণী এবং চারু অপরকে চিনতো। তারপর ইন্দু বাড়ি এসে খুশির কাছে পৌঁছয় যেখানে খুশি এবং তার মেয়ে খেলছিল। যেদিন আগে ইন্দু খুশির বক্সের ওপর ক্যাটরির ভিজিটিং কার্ড দেখেছিল এবং তার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে লাগলো এবং ক্যাটরির ভিজিটিং কার্ড তাকে দেখাতে লাগলো। পরে ইন্দু যখন ঘরে আসে তার কাছে সুজাত আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার তদন্ত কেমন চলছে। ইন্দু তখন জানে কিছুদিন আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, এই ঘরে মিস্টেরিয়াস আদমি তুমি, হয়তো তুমি অনেক ভালো মানুষ আর নয়তো তোমার মধ্যে রাক্ষস রয়েছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো আমি, লাবণীর পেটে যে বাচ্চাটি ছিল তার বাবা আসলে কে? সুজাত এই প্রশ্নের জবাব দিল না এবং বলতে লাগে আমি তো ভুলে গেছি, তুমি খোঁজ করো। তার কিছুক্ষণের পর ঘরের সমস্ত লোক ঘরের দিকে দেখতে লাগে কারণ 11টা বাজতে আরো 10 মিনিট বাকি। অন্যদিকে মেয়ের খুশিকে বলতে লাগে আমি সিগারেট খাওয়ার জন্য কিছুটা বাইরে ঘুরে আসি। তারপর সে যখন উঠোনে আসে সেখানে একটা ছোট ব্যাগ দেখে এবং সেই সময় তার মাথার উপর কেউ আক্রমণ করে দেয়। এরপরে আমরা দেখতে পেয়েছি যে মিহিরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, সেই কারণে কারোর আর ছাদে যাওয়া হয় না। রাত্রের বেলায় ইন্দু যখন ঘুমাচ্ছিল তখন কেউ একজন ইন্দুর ঘরে জ্বলন্ত দুটো ছোবড়া ফেলে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যার ফলে সারা ঘর ধোঁয়ায় ভরে যেতে প্রচন্ড শ্বাসকষ্টে ইন্দুর ঘুম ভেঙে যায়। সে দরজা খুলে বেরাবার চেষ্টা করে কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। শরীরের অনেক শক্তি দিয়ে ইন্দু দরজা ধাক্কাতে শুরু করে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর সুজাত এসে দরজাটা খুলে এবং সে ইন্দুকে উদ্ধার করে। সাধারণ চোখে নারকোলের ছোবড়া মনে হলেও ইন্দু বুঝতে পারে ধুনোর বদলে ধূত্রফল মেশানো ছিল, কারণ ধূত্রর গন্ধ ইন্দু খুব ভালো করে চেনে। যে এই কাজটা করেছিল সে ভেবেছিল ধূত্র মেশানো ছোবড়ার ধোঁয়ায় বিষক্রিয়া হয়ে ইন্দু মারা যাবে। ইন্দু মিহিরকে দেখতে হসপিটালে গিয়ে বলে কাল রাতে মিহির এবং ইন্দু দুজনের উপরে অ্যাটাক হয়েছে, তাই এখন থেকে তারা একই টিম। মিহির তখন তাকে বলে ইন্দু যখন তাকে তার টিমে নিলই তাই সে তাকে কিছু সত্যি কথা বলতে চায়। ইন্দু মিহিরের কাছে জানতে চেয়েছিল যে ইন্দুর বৌভাতের আগের দিন রাতে খুশির মাথা যদি বারান্দায় গিয়ে ফেটে থাকে তাহলে বসার ঘরে ঠিক খুশির মাথায় আঘাতের মতো রক্তের দাগ ছিল কি করে। মিহির বলে বসার ঘর থেকে খুশি সোজা মিহিরের সাথে বারান্দায় ধাক্কা খেয়েছিল, তখন খুশির মাথা আগে থেকেই ফাটা ছিল। মিহির ইন্দুকে সেদিন সুজাতকে বলা না মেলানো ছড়াটাও বলে, যেটা সে আজ মিলিয়ে দিয়েছে। মাছের পেটে ধূত্র পাতা, মায়ের পেটে বাপ, সোনা ঘুমালো পাড়া জুড়ালো, কে যে কার বাপ। হসপিটাল থেকে ফেরার পথে কেউ একজন ইন্দুকে একটা গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। কপাল জোরে ইন্দু সেখানে বেঁচে যায়, কিন্তু সেখানে সে একটা গন্ধ পায়, সেই গন্ধটা তার খুবই চেনা। এরপর ইন্দু যায় সেই ড্রাইভটা রিকভার হয়েছে কিনা সেটা জানতে। লোকটি জানায় ড্রাইভের পুরোটাই রিকভার করা গেছে, তাতে ইন্দুর বৌভাতের ভিডিও রয়েছে। ড্রাইভটা নিয়ে সে সাইবার ক্যাফেতে গিয়ে ইন্দু পুরো ভিডিওটাকে ভালো করে দেখে। এরপর ইন্দু যায় চারু যে বাড়িতে ভাড়া থাকতো সেই ফ্ল্যাটের মালিকের কাছে। ইন্দু ওনার কাছে কিছু ছবি দেখিয়ে জানার চেষ্টা করে যে চারুর ফ্ল্যাটে রেগুলার কার কার যাতায়াত ছিল। এরপর ইন্দু তার বৌভাতের রাতে যারা ক্যাটারিং এ এসেছিল তাদের কাছে গিয়ে জানতে চায় সেদিন কে কটা পার্সেল নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে ইন্দু একটা বইয়ের দোকান থেকে কোনো একটা বই কিনে। তারপর ইন্দু দেখা করে কৌশানী অর্থাৎ খুশির স্বামীর সুজনের সাথে। সুজন ইন্দুকে জানায় দাশগুপ্ত পরিবারের কৌশানীর মানসিক সমস্যা লুকিয়ে তার সাথে সুজনের বিয়ে দিয়েছিল। বিয়ের পরেই সুজন বুঝতে পেরেছিল কৌশানী আগে থেকেই প্রেগনেন্ট। বিয়ের 7 মাসের মধ্যেই বুলবুলির জন্ম হয়েছে, যেটা ইন্দু কৌশানীর বিয়ের ডেট এবং বুলবুলির জন্মানোর ডেট দেখেই বুঝতে পেরেছিল। তাছাড়া বুলবুলি কোনোভাবেই সুজনের সন্তান হতে পারে না, কারণ কৌশানী এবং সুজনের মধ্যে ফুলশয্যাই হয়নি। প্রথম রাতে সুজন বুঝতে পারে কৌশানী মানসিকভাবে অসুস্থ। সবটা বোঝার সত্ত্বেও সন্তান হওয়া পর্যন্ত সে কৌশানীর দায়িত্ব নিয়েছিল। সেই দিন রাতে ইন্সপেক্টর সমাদ্দার আসে দাশগুপ্ত বাড়িতে। ইন্দু ওনাকে আসতে বলেছিল
কারণ ইন্দু নাকি সব জেনে গেছে যে কে আসল খুনি। এই ঘটনায় বাড়ির সবার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জেঠিমা ইন্দুকে বলে, মনে রেখো এই বাড়ির কলঙ্ক মানে কিন্তু তোমারও কলঙ্ক। ইন্দু তখন বলে, কখনোই নয়, এই বাড়ির কলঙ্ক মানে কখনোই তার কলঙ্ক নয়। এই বাড়িতে এতদিন ধরে যা যা হয়ে এসেছে সবকিছুই অপরাধ। ইন্সপেক্টর বলে, লাবণী, সৌগত এবং চারু মৃত্যুর কেসে সুজাতাকে অ্যারেস্ট করা হচ্ছে। সুজাতাকে অ্যারেস্ট করা হবে শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিহির ইন্সপেক্টর সমাদ্দারকে বলেন, আপনার পুরো তদন্তই তো ভুল। তখন ইন্সপেক্টর বলেন, আজকে ইন্দ্রাণী দেবী অর্থাৎ ইন্দু থানায় গিয়ে ওনাকে অনেক অকাট্য প্রমাণ দিয়েছে, আর তার ভিত্তিতেই তিনি সুজাত বাবুকে অ্যারেস্ট করতে এসেছেন। ইন্সপেক্টর সমাজদার সুজাতকে বলে, ইন্ট্রোগেশনের সময় তিনি তাকে বলেছিলেন লাবণীর প্রেগনেন্ট হওয়া 4 মাস আগে থেকেই তার সাথে লাবণীর কোনো সম্পর্ক ছিল না, তাই লাবণীর বাচ্চার বাবা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সুজাতর। তখন নাকি সুজাত একটা কিউরিয়ার শপ খুলবে বলে চারিদিকে পুরনো জিনিস কিনবে বলে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ইন্দু সমদ্দার বাবুকে একটা পয়েন্ট নোট করিয়ে দিয়েছেন যে সেই সময় যদি সুজাত কিউরিয়ার শপ খোলার জন্য পুরনো অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে থাকে তাহলে সেইগুলো কোথায়? বাড়িতেও নেই, বইয়ের দোকানেও নেই, কারণ সেইগুলো ছিল একটা অজুহাত। সেই সময় একই সাথে সুজাত লাবণী এবং চারুর সাথে সম্পর্ক চালিয়ে রাখত, যার কারণেই চারু লাবণীর সাথে দেখা করতে এসেছিল যাতে লাবণী সুজাতকে ছেড়ে চলে যায়। লাবণী নাকি অবৈধ সন্তানের মা হতে চলেছিল, সেই জন্য গোটা বাড়ির লোক তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তারপরেও সুজাত লাবণীর থাকা খাওয়ার দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব, লাবণীর বাবার বইয়ের দোকানের দায়িত্ব সবই নিয়েছে। এমনকি মেডিকেল ডকুমেন্ট লাবণীর গর্ভের সন্তানের বাবা হিসেবে সে সইও করেছে। সুজাত যদি লাবণীর গর্ভের সন্তানের বাবা হয়ে থাকে তাহলে কেন সে লাবণীকে বাড়ি থেকে তাড়ালো? আর যদি বাবা না হয়ে থাকে তাহলে বাবা হিসেবে সইটা কেন করলো? লাবণীর গর্ভের সন্তানের বাবা কে? কার ইচ্ছা চাপা দিতে সুজাত লাবণীকে খুন করেছে? ইন্দুর কথায় বাড়িতে সবাই প্রচন্ড রেগে যায়, এমনকি মিহিরও। সবাই বলে, ইন্দুর কাছে সুজাতর বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে? ইন্দু বলে, লাবণী মারা যাওয়ার দিন লাবণীর পাশের ঘরে এক বোর্ডার সুজাতকে লাবণীর ঘরে ঢুকতে দেখেছে। সেই সময় সেখানে জ্যাঠামশাই আসে। জেঠিমা জ্যাঠামশাইকে বলেন, পুলিশ সৌগত, লাবণী আর চারুর খুনের অপরাধে সুজাতকে ধরে নিয়ে যাচ্ছে। এইসব কারসাজি ইন্দুর। এই শুনে জ্যাঠামশাই ইন্দুর উপর প্রচন্ড রেগে যান। ইন্দু বলে, আমি তো কিছুই করিনি। সুজাত যে সৌগতকে ধূত্র বিষ ভরা সিগারেট দিত এবং লাবণীকে যে সুজাতই খুন করেছে সেই প্রমাণ ইন্দুর কাছে এসেছে, তাই সে সেটা পুলিশকে দিয়েছে। একমাত্র চারুর খুনের ব্যাপারে ইন্দু নিশ্চিত নয়, কারণ চারু যখন মারা যায় তখন সুজাত ইন্দু এবং সুন্দরীর সামনেই ছিল, তবে তাতেও নিশ্চয়ই সুজাতরই হাত ছিল। ইন্দু সুজাতকে প্রেশার দিতে লাগে যে তার সাথে আর কে কে ছিল, গৌর কাকা, পিসি, মিহির নাকি অন্য কেউ। জ্যাঠামশাই ইন্দুকে বলে, তুমি খুব বড় ভুল করছো বড় বৌমা, সুজাত তো খুনি হতে পারে না। সুজাত তো জ্যাঠামশাইকে চুপ করিয়ে দিয়ে বলে যে সেই 3 জনের খুন করেছে, তাকে যেন অ্যারেস্ট করা হয়। তখন খুশি দৌড়ে এসে ইন্দুকে বলে, তোকে বলেছিলাম না ভালো মেয়ে, ওকে ওর থেকে বাঁচাতে। ইন্দু খুশিকে থামানোর চেষ্টা করে। জ্যাঠামশাই সুজাতকে বলে, তুই খুব বড় ভুল করছিস, অন্য কারোর জন্য এরকম ত্যাগ স্বীকার কেউ করে? এরপর জ্যাঠামশাই চিৎকার করে বলে, এই খুনগুলো সুজাত করেনি, করেছেন জ্যাঠামশাই নিজে। সুজাত অনেকবার জ্যাঠামশাইকে ইশারায় বারণ করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ জ্যাঠামশাই নিজের দোষ স্বীকার করে নেয়। ইন্দু বলে, আমি জানি জ্যাঠামশাই, শুধু আপনার মুখ থেকে স্বীকার করানোর চেষ্টা করছিলাম। আসলে আগের দিন রাতেই ইন্দু থানায় গিয়ে ইন্সপেক্টর সমাদ্দারকে বলেছিল আসল খুনিকে ধরতে গেলে নকল খুনিকে ধরার অভিনয় করতে হবে, যাতে আসল খুনি মানসিক চাপে এসে সব সত্যিটা স্বীকার করে নেয়। এরপর সিন ফিরে আসে বর্তমানে। ইন্দু বলে, ওর বিয়ের আগে এই বাড়িতে একটা মেয়েদের দল গড়ে ওঠে যারা চেয়েছিল ইন্দু এই বাড়িতে বিয়ে করে না আসুক। সেই কারণে ইন্দুকে ভয় দেখাতে পুষি মাছের পেটে ভেতরে ধূত্রপাত্তা ঢুকিয়ে গায়ে হলুদের তথ্যে পাঠায়। লাবণী ইন্দুর বাড়ির বাইরে সুচ রেখে দেয় যাতে ইন্দু ভয় পায়, কিন্তু ইন্দু ভয় না পেয়ে বিয়ে করে দাশগুপ্ত বাড়িতে চলে আসে। তারপরেও পুষি, খুশি আর বুলবুলি চেষ্টা চালাতো যাতে ইন্দুর ফুলসজ্জা না হয়, আর আগেই যেন ইন্দু বাড়ি ছেড়ে চলে যায়। সেই কারণে খুশি চিৎকার করে ইন্দুকে পালাতে বলেছিল। গরম দুধে ওরা লেবুর রস মিশিয়ে দিয়েছিল যাতে ইন্দুর পা পুড়ে যায় আর ছানা কেটে যাওয়ায় অশুভ প্রমাণ হয়, কিন্তু এত কিছু করেও কিছু হয় না। ইন্দু
এই বাড়িতেই থেকে যায়। সুজাতার ব্যবহার ইন্দুর খুব অদ্ভুত লেগেছিল। সুজাতা বলেছিল যে সে সৌগতকে শাস্তি দিতে চেয়েছিল। ও চেয়েছিল ওর দাদা তিলে তিলে দগ্ধে দগ্ধে মরুক। সুজাতা ওর দাদাকে মারতে চায়নি, বরং বাঁচিয়ে রেখে জীবনের শেষ দিন পর্যন্ত মানসিক যন্ত্রণায় ছটফট করাতে চেয়েছিল। সুজাতা কেন ওর দাদাকে শাস্তি দিতে চেয়েছিল সেই প্রশ্নের উত্তরে সুজাতা বলেছিল লাবণীর এবং সৌগতর মৃত্যু হয়েছে ধূত্রের বিষে, কিন্তু সব থেকে বড় বিষ হলো সন্দেহের বিষ, যে বিষ একটু একটু করে মানুষকে শেষ করে দেয়। এই বিষ যার মনে ঢুকিয়ে সে বেঁচেও মরে থাকে। ইন্দু বুঝেছিল যে সুজাতা নিজের কথাই বলছে। ইন্সপেক্টর সমাদ্দার বলেন সৌগত জেরার সময় বলেছিল যে সুজাতার সন্দেহবাতিক। ইন্দু সুন্দরের কাছে শুনেছিল যে লাবণী খুবই ভালো মানুষ হওয়ার সত্ত্বেও সুজাতা সবসময় সবকিছুতে সন্দেহ করে করে লাবণীর জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল। ইন্দু সুজাতাকে জিজ্ঞাসা করে সে এত সন্দেহ কেন করত। এই সন্দেহের বিষ সুজাতার মনে ঢুকিয়ে দেওয়া ছিল সৌগতর পাতা ফাঁদ, আর সুজাতা বোকার মতো ওর দাদার পাতা ফাঁদে পা দিয়েছিল। সুজাতা বলে সে সত্যি খুব বোকা, সে কখনো ভাবতেই পারেনি যে তার দাদা তার সাথে কখনো এরকমটা করতে পারে। লাবণীর সাথে পাখা দেখা হওয়ার প্রথম দিন থেকেই সৌগত সুজাতার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। পাখা দেখার দিনই সৌগত সুজাতাকে বলে সুজাতা কি জানে তাকে কার সাথে কম্পিটিশনে নামতে হবে, লাবণীর আগের বয়ফ্রেন্ডের সাথে। সে কিন্তু খুবই হ্যান্ডসাম আর এখন কলকাতাতেই থাকে। ভাইয়ের বিয়ের পাখা দেখায় এসে সৌগতর নজর লাবণীর ওপর মোটেও ভালো ছিল না। শুভ দৃষ্টির সময় সৌগত সুজাতাকে বলে পান পাতা সরিয়ে লাবণীর চোখ তো মনে হলো তোকে দেখছে না, অন্য কাউকে দেখছে। ইন্সপেক্টর সমাদ্দার সবকিছু শুনে বলে কিন্তু সুজাতা বাবুর মনে সন্দেহ ঢুকিয়ে সৌগতর কি লাভ হলো। ইন্দু বলে সুজাতার পাকা দেখার দিন লাবণীর প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে পড়ল সৌগত, কিন্তু বিয়ে তো হচ্ছে সুজাতার সাথে, তাহলে লাবণীকে কাছে পেতে গেলে সুজাতাকে লাবণীর থেকে সুজাতাকে দূরে করতে হবে। আর তাই সৌগত এই সন্দেহ খেলার ফাঁদ পাতলো। সেই ফাঁদেই খুব সহজে পা দিল সুজাতা। তারপর সৌগত চারুকে সুজাতার কাছে পাঠায়। চারু আসলে সৌগতকে ভালোবাসতো, বিয়ে করতে চেয়েছিল। সৌগত চারুকে বলেছিল সে তাকে বিয়ে করবে যদি চারু সুজাতার সাথে প্রেমের অভিনয় করে। সৌগত জানতো যে সুজাতার কবিতার ব্যাপারে দুর্বলতা আছে। মেঘমল্লার ছদ্মনাম নিয়ে সুজাতা কবিতাও লেখে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সৌগত চারুকে শিখিয়ে পড়িয়ে সুজাতার কাছে পাঠায়। সৌগতকে বিয়ে করার আশায় চারু সুজাতার সাথে প্রেমের অভিনয় করে। সুজাতার কবিতা দুর্বলতাকে কাজে লাগিয়ে চারু এমন অভিনয় করে যেন সে অন্য কোনো কবিদের নয়, শুধুমাত্র মেঘমল্লার কবিতাই পড়ে, মেঘমল্লারই কবিতায় ভালোবাসে। একে লাবণীর প্রতি সন্দেহর পর সন্দেহ, তারপর চার মেঘমল্লারের প্রতি ভালোবাসা। এই দুই মিলিয়ে সুজাতা চারুকে ভালো না বাসলেও কোনো এক জায়গায় দুর্বল হয়ে পড়ে। এই সবকিছু বুঝতেই সুজাতার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। সবকিছু তখন হাতের বাইরে। চারুর ফ্ল্যাটের মালিক ইন্দুকে এই কথাটাই বলেছিল যে সৌগত আর সুজাতা দুজনেই রেগুলার চারুর ফ্ল্যাটে যেত। সুজাতাকে সরিয়ে দিয়ে সৌগত লাবণীকে সহানুভূতি দেখিয়ে তাকে কাছে টানলো। সুজাতার সাথে সম্পর্ক খারাপ হওয়া এবং সৌগতর সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে প্রেগনেন্ট হয়ে যায় লাবণী। তারপরে সৌগত নিজেই নাটক করে লাবণীকে তার অবৈধ শয়তানের কালিমা দিয়ে ঘর থেকে বার করে দেয়। লাবণীকে নৈহাটিতে ফেরত দিতে যাওয়ার সময় সুজাতা জানতে পারে যে লাবণীর গর্ভের সন্তান আর কারণ নয়, তার নিজের দাদার। সুজাতা এতটাই ভালো মানুষ, তারপর লাবণীর সন্তানের সব দায়িত্ব সে নিজেই নেয়। হাজার হোক লাবণীর গর্ভের সন্তান তারই বংশের। তারপর থেকেই সুজাতা জানতে পারে তার দাদার চরিত্র। তার দাদা যে প্রথম থেকেই লাবণীর ব্যাপারে ধীরে ধীরে সুজাতার মন বিষিয়ে দিয়েছে, সবটা সুজাতার কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যায়। তারপরেই সুজাতা লাবণীর থাকা খাওয়া সবকিছু এবং চিকিৎসারও দায়িত্ব নেয়। লাবণীর বাবার বইয়ের ব্যবসাটাও থেকে কিছু সরে দাঁড়ায় না। লাবণীকে একটা সিকিউর জায়গায় রাখার পর শুরু হয় ওর দাদাকে শাস্তি দেওয়া, আর শাস্তি দেওয়ার অস্ত্র হলো সন্দেহ। তাই সুজাতা সৌগতের বিয়ের পর থেকে বারবার সৌগতর মনে ইন্দু আর অঞ্জলির সম্পর্কের ব্যাপারে সন্দেহ ঢোকাতে শুরু করে, যেগুলো আমরা আগের সিজনে বারবার দেখেছিলাম। ইন্দু বলে সুজাতা তার দাদাকে সন্দেহের বিষে মারতে চাইলেও প্রাণে মারতে চায়নি। তখন ইন্সপেক্টর সমাদ্দার বাবু বলেন তাহলে
তাহলে সৌগত বাবু মারা গেল কিভাবে? ইন্দু বলে সেটা আর একটা প্রতিশোধের গল্প। তার আগে জানতে হবে সিগারেটের ভিতরে ধূত্র গুঁড়ো কে ভরতো? জ্যাঠামশাই। সেজন্য সৌগত বিভিন্ন ধরনের জিনিস হ্যালুসিনেট করতো। জ্যাঠামশাইয়ের উদ্দেশ্য ছিল সৌগতকে স্লো পয়জনিং ঘুরে ঘুরে পাগল করে দেওয়া। কিন্তু জ্যাঠামশাইয়ের সৌগতের উপর এত আক্রোশের কারণ কি ছিল? ইন্দুর বিয়ের কাল রাত্রের রাতে লাবণীর সাথে লুকিয়ে সৌগত দেখা করতে গেছিল। সৌগত লাবণীর সংসার ভেঙে দিয়ে নিজে বিয়ে করে সুখে সংসার করবে, এটা কিছুতেই লাবণী মেনে নিতে পারছিল না। তাই শেষ বোঝাপড়া করতে সে এসেছিল। সৌগত বুঝেছিল লাবণী সৌগতের জন্য বিপজ্জনক, আর যেহেতু জ্যাঠামশাইরা সৌগতের আশ্রিত, সৌগতের কথাতে তাদেরকে উঠতে বসতে হতো। তাই সৌগত জ্যাঠামশাইকে দায়িত্ব দেয় লাবণীকে চিরতরের জন্য সরিয়ে দেওয়ার জন্য। সৌগতের কোনো ইচ্ছে না থাকার সত্ত্বেও বাধ্য হয়ে নিরুপায় জ্যাঠামশাইকে লাবণীকে খুন করতে হয়। তিনি বৌভাতের রাতে খাবারের একটা প্যাকেট এক্সট্রা পার্সেল করিয়েছিলেন, যেটা বিয়ের ভিডিও দেখে এবং ক্যাটারিং সার্ভিসের থেকে জানা গিয়েছে, এবং সেই এক্সট্রা পার্সেলটা ছিল লাবণীর জন্য। আর সেই খাবারেই ছিল ধূত্রের বিষ। খাবারটা জ্যাঠামশাই নিজে লাবণীর কাছে নিয়ে যান। চারু যখন লাবণীর সাথে কথা বলে বেরিয়ে যাচ্ছিল, তখন সে জ্যাঠামশাইকে দেখে লুকিয়ে পড়ে। মানুষই ইন্দুর কাছে পড়ে সবটা স্বীকার করেছে, এমনকি কোর্টে সাক্ষী দিতেও রাজি হয়েছে যে সে জ্যাঠামশাইকে দেখেছিল। মাথা গোজার ঠাই বাঁচাতে গিয়ে জ্যাঠামশাই লাবণীকেও মেরে ফেলে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ইন্দু যখন খুশির সাথে বেশি মেশামেশি করত, তখন সৌগত ভয় পায়। তার মাকে বলে জ্যাঠামশাইদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, আর সৌগত যেহেতু বারবার জ্যাঠামশাইদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিত, তাই জ্যাঠামশাই চেয়েছিলেন সৌগতর এই হুমকিকে চিরতরের জন্য বন্ধ করতে। কবে সৌগত একটু একটু করে পাগল হবে তার জন্য অপেক্ষা করা জ্যাঠামশাইয়ের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই তিনি সুযোগ বুঝে সৌগত নর্মাল সিগারেটের প্যাকেট বদলে দিয়ে কড়া ডোজে ধূত্রের বিষ মিশিয়ে দেন, যাতে হয়তো কয়েকদিনের মধ্যেই সৌগত হ্যালোসিনেট করতে করতে। কিন্তু সৌগতের কপাল এতটাই খারাপ ছিল যে একদিনেই 20টা সিগারেট খেয়ে ফুসফুস কোল্যাপস করে সৌগত এক রাতের মধ্যেই মারা যায়। ইন্সপেক্টর সমাদ্দার বলেন, কিন্তু চারুকে মানল কে? ইন্দু বলে, বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা বরং জ্যাঠামশাই এবং জেঠিমাই দেবে। এরপর সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। চারু যে রাতে মারা গিয়েছিল তার আগেও সে দাশগুপ্তের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, যেটা জ্যাঠামশাই নিজের ঘর থেকে দেখতে পান। তিনি তার স্ত্রীকে বলেন এই মেয়েটি রোজ কেন দাশগুপ্ত বাড়ির দিকে তাকিয়ে থাকে। জ্যাঠামশাই যখন সেদিন লাবণীর ঘরে গিয়েছিলেন, তখন তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। ওনারা ভয় পান যে জেরার মুখে চারুকে জ্যাঠামশাইয়ের কথা বলে দিবেন। ও কি সবকিছু জানে? ও কি কিছু বলতে দেওয়া যাবে না। জ্যাঠামশাই আর জেঠিমার যদি কিছু হয়ে যায় তাহলে। তাই ওনারা আবার ফাঁদ পাতেন চারুর জন্য। জ্যাঠামশাই ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যান, আর জেঠিমা চারুকে ডেকে নিয়ে আসেন আগে কিছু গোপন তথ্য দেবে বলে। সে বলে সে ইন্দুকে ছাড়া কাউকে কিছু বলবে না। জেঠিমা অনেক ভালো ভালো কথা বলে চারুকে নিজের ঘরে বসান আর ইন্দুকে ডেকে দেবেন বলেন। এরপর জেঠিমা চারুকে ধূত্রের বিষ মেশানো চা খেতে দেয়, যেটা খেয়ে মুহূর্তের মধ্যে চারুর মৃত্যু হয়। যদিও জ্যাঠামশাই বলেন তিনিই চারুকে খুন করেছেন, কারণ তাকে তো জেলে যেতেই হবে। তিনি চান না যে জেঠিমাকেও জেলে যেতে হোক। 3টে খুনের দায়ী তিনি নিজের ঘাড়ে নেন। ইন্দু বলে তার শাশুড়ি মাকে বিষ তেল খাওয়ানো হলো, এবং সেই তেল একমাত্র জ্যাঠামশাইয়ের দোকানেই পাওয়া যায়। তাই ইন্দু গেল জ্যাঠামশাইয়ের দোকান দেখতে। ইন্দু দোকানে গিয়ে দেখলো জ্যাঠামশাইয়ের দোকান সুজাত এবং সৌগতর বাবার নামে। ওদের বাবার নাম দেবদূত। দেবদূতের ইংলিশই অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল ট্রাম্পেট এবং ডেভিড ট্রাম্পেট। চারু আসলে সবকিছু ইন্দুকে বলেই গিয়েছিল। সুন্দরী যখন জ্যাঠামশাইয়ের দোকানে কি কি পাওয়া যায় বলছিল, তখন ইন্দু ভেবেছিল জ্যাঠামশাইয়ের হয়তো দশকর্মার দোকান। কিন্তু ওই দোকানে গিয়ে ইন্দু জানতে পারলো যে জ্যাঠামশাইয়ের দশকর্মার দোকান নয়, বরং আয়ুর্বেদিক ওষুধের দোকান, যেখানে ধূত্র পাতা থেকে তৈরি হাঁপানি রোগের ওষুধ বিখ্যাত। তাই এই কলকাতা শহরে ধূত্র ফুল পাওয়া এতটা সহজ না হলেও পুষির কাছে ধূত্র ফুল খুব সহজ হয়ে গিয়েছিল, কারণ জ্যাঠামশাইয়ের দোকানে ধূত্র সাপ্লাই হয়। ইন্দু একটা আয়ুর্বেদিক বই কিনে জানতে পারে ধূত্রের আরেক নাম কনক, যা পেটে গেলে বিষক্রিয়া হয়। তাই ভিঙ্গরাজ তেলে মেশানো হলো কনক, আর খাবিয়ে দেওয়া হলো তার শাশুড়ি মাকে। দীর্ঘদিন ধরে জড়িবুটি বাটতে বাটতে জ্যাঠামশাইয়ের হাতে একটা অদ্ভুত গন্ধ হয়ে গিয়েছে, যে গন্ধটা ইন্দুর বদ্ধ চেনা। এই গন্ধটাই সে বারবার পেয়েছে। জ্যাঠামশাই মিহিরের মাথায় আঘাত করেছিল সম্ভবত জড়িবুটি পেশার হামান দাস্তা দিয়ে। তাই মিহিরের ক্ষতস্থান থেকে ইন্দুও ওই জড়িবুটির গন্ধ পাচ্ছিল। আজ সকালবেলা যখন ইন্দুকে কেউ একজন গাড়ির দিকে ধাক্কা মেরে দেয়, সেখানেও ইন্দু সেই একই গন্ধ পেয়েছে। আর সেই একই গন্ধ ইন্দু অনেকদিন ধরেই জ্যাঠামশাইয়ের শরীরে হাতে পেয়ে আসছে। এই গন্ধ দিয়ে ইন্দু জ্যাঠামশাইকে খুনি হিসেবে শনাক্ত করে, আর তারপর থেকে এক এক করে
শত্রু মিলতে থাকে। ইন্সপেক্টর সমান্তর ইন্দুকে শুধুমাত্র নিজের মাথার ঠাঁই পড়ার জন্যই কি জ্যাঠামশাইয়ের সৌগত বাবুর ওপর এত রাগ ছিল। তখন ইন্দু বলে মিহিরদা একবার আমাকে দুটো বৃত্তের গল্প বলেছিল যে এই বাড়িতে নাকি দুটো বৃত্ত আছে, আর সেই বৃত্তগুলো কখনো কখনো কাছাকাছি এসে একে অপরকে ক্রস করে। মিহিরের ইনসোমেনিয়া আছে, রাতে ঘুম হয় না, সারা বাড়ি সে টহল দিয়ে বেড়ায়, আর তাই সে এই বাড়ির অন্ধকারকে খুব ভালো করে চেনে। তাই এই বাড়ির নোংরা কেচ্ছাগুলো মিহিরের চোখে পড়ে যায়। সেই কারণে সে একটা একটা করে সূত্র দিচ্ছিল ইন্দুকে। তাহলে মিহিরের কথা অনুযায়ী সেই বৃত্তগুলো কি কি? সেই বৃত্ত দুটি হলো দুটো গর্ভের গল্প, দুটো রহস্যের গল্প। গর্ভের মধ্যেই রহস্য, একটা কুশির আর একটা লাবণীর, আর এই দুটো গর্ভের সাথে সংযোগ রয়েছে সৌগতর। ইন্দু বলে এই বাড়িতে একটা ভয়ঙ্কর কিচ্ছা রয়েছে। খুশিদের মেয়ের বুলবুলের বাবাও হলো সৌগত। সৌগত বরাবর খুশির সাথে অত্যাচার করে গিয়েছে, যার ফলে খুশি একদিন প্রেগনেন্ট হয়ে যায়। সৌগত নিজের ঘাট থেকে দায় ছেড়ে ফেলার জন্য কৌশানের বিয়ে দিয়ে দেয়, কিন্তু কৌশানের হাজবেন্ড সব বুঝতে পারে। তাই ছোট্ট বুলবুলিকে নিয়ে খুশি আবার এই বাড়িতে ফিরে আসে। তারপরে শুরু হয় খুশির ওপর সৌগতর আরো পাশবিক অত্যাচার। বুলবুল বড় হচ্ছিল, সবকিছু বুঝতে পারছিল। সেই কারণে সে রাত জেগে জেগে তার মাকে পাহারা দেওয়ার জন্য শুরু করলো, যাতে খারাপ ছেলেরা তার মায়ের ঘরে ঢুকতে না পারুক। আরেকজন খুশিকে পাহারা দিত, সে হলো মিহির। তবে বুলবুলি মিহিরকেও খারাপ ছেলে ভাবতো, যেহেতু মিহির খুশিকে পাহারা দিত। তবে মিহিরের নৈশ টহলের জন্য সৌগত খুশির ওপর অত্যাচার বন্ধ হয়। সৌগত সুজাতার মায়ের যত্ন করে তার বড় ছেলের এই কুকীর্তি লুকিয়ে রেখেছিলেন সবার কাছ থেকে, যে বহুদিন অব্দি সুজাতাও বুঝতে পারেনি যে তার দাদা এই জঘন্য বিকৃত লালসার কথা। ইন্দু বলে আসল অপরাধীদের শাস্তি দেওয়া যাবে না, এটাই আফসোস। ওর শাশুড়ি মাই হলো আসল অপরাধী। তিনি তার অন্ধপুত্র স্নেহে সৌগতর অন্যায়কে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গিয়েছেন, যার ফলে দিনে দিনে সৌগত একটা দানবে পরিণত হয়েছিল। সৌগত এবং সৌগতর মতো ছেলেদের যদি শুরু থেকে কড়া শাসনে রাখা হয়, তাহলে খুশিদের মতো মেয়েরা বেঁচে যায়, আর জ্যাঠামশাইদেরও এরকম পরিণতি হতো না। জ্যাঠামশাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে ইন্সপেক্টর সমারদারকে বলেন তাকে নিয়ে যেতে। জেঠিমা জানেন যে চারুকে তিনি বিষ দিয়ে মেরেছেন, তবুও তিনি 3টে খুনের দায় নিজের উপর নিয়ে নেয়, কারণ খুশির জীবনে তার বাবাকে নয় মাকে প্রয়োজন। জ্যাঠামশাই সুজাতাকে বলে তুই এই বুড়োটার জন্য হাসতে হাসতে মরতে যাচ্ছিলিস, দেবদূত তো আসলে তুই। শেষ হয় মনিদি বাড়ির একটি ভয়ঙ্কর রহস্য। এবার ইন্দু সত্যি সত্যি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছিল। সুজাতা তাকে বলে চলে যাচ্ছ ইন্দু? ইন্দু বলে থেকে যাওয়ার তো আর কোনো কারণ নেই, তাই না? সুজাতা বলে তোমাকে আটকাবার তো কোনো অধিকার আমার নেই, তাই না? সুজাতার প্রশ্নের উত্তরে ইন্দু বলে অধিকার থাকলে নিশ্চয়ই আটকাতে। ইন্দু আর সুজাতার দৃষ্টি আমাদেরকে বলে দেয় যে এই কদিনে ওদের মধ্যে একটা নিষ্পাপ টান তৈরি হয়েছে। সেই টান কি ভালোবাসা? আপনাদের কি মনে হয় এখানে শেষ হয়ে যায় ইন্দু সিজন 3? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।